নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। দেশের উত্তর পূর্বের বৈচিত্র্যই তার শক্তির উৎস। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিটে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উত্তর পূর্বে বিনিয়োগ টানা বিষয়ক আয়োজিত সামিটে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দেশের অন্যতম শিল্পপতি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। সেখানে প্রধানমন্ত্রী বলেন, আমাদের কাছে উত্তর পূর্ব শুধুমাত্র কোনো দিক নয়, এটা ক্ষমতা, শক্তিরও প্রতীক। বাণিজ্য থেকে ঐতিহ্য, বস্ত্র থেকে পর্যটন, উত্তর পূর্বের বৈচিত্র্যই তার শক্তির উৎস। তার কথায়, উত্তর পূর্ব মানে বায়ো ইকোনমি, চা শিল্প, পেট্রোলিয়াম, খেলাধুলা ও পর্যটনের কেন্দ্রবিন্দু। এই সামিটে উত্তর পূর্বাঞ্চলের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। सबसे डाइवर्स नेशन कहा जाता है और हमारा नॉर्थ ईस्ट इस डाइवर्स नेशन का सबसे डाइवर्स हिस्सा है। ट्रेड से ट्रेडिशन तक, टेक्सटाइल से टूरिज्म तक, नॉर्थ ईस्ट की डाइवर्सिटी ये उसकी बहुत बड़ी स्ट्रेंथ है। नॉर्थ ईस्ट यानी बायो इकोनॉमी और बाम्बू, नॉर्थ ईस्ट यानी टी प्रोडक्शन एंड पेट्रोलियम, नॉर्थ ईस्ट यानी स्पोर्ट्स एंड स्किल, नॉर्थ ईस्ट यानी इको टूरिज्म का इमर्जिंग हब, नॉर्थ ईस्ट यानी ऑर्गेनिक प्रोडक्ट की नई दुनिया, नॉर्थ ईस्ट यानी एनर्जी का पावर हाउस। इसलिए नॉर्थ ईस्ट हमारे लिए अष्टलक्ष्मी है। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে আগরতলার অদূরে দুর্গাবাড়ি চা বাগান অফিস প্রাঙ্গণে শুক্রবার নতুন চা আউটলেট এবং চা প্যাকেট বিপণনের উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রমুখ। এদিন মন্ত্রী রতনলাল নাথ তার বক্তব্যে রাজ্যের চা শিল্পের উন্নয়নে রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে বলে জানান। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলার দুর্গাবাড়ি চা বাগান অফিস প্রাঙ্গণে শুক্রবার নতুন চা আউটলেট এবং চা প্যাকেট বিপণনের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রমুখ। অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী রতনলাল নাথ তার বক্তব্যে উল্লেখ করেন যে বর্তমানে ভারত চা উৎপাদনে সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে। 22 লক্ষ মেট্রিক টন চা প্রতি বছর উৎপাদিত হচ্ছে। আমাদের রাজ্যে চা হলো একটা স্থায়ী শিল্প, যেখানে রাজ্যে মোট 52টি চা বাগান আছে। এর মধ্যে 5টি রাজ্য সরকার, 11টি সমবায়ের মাধ্যমে আর 36টি ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হচ্ছে। রাজ্যে মোট 12,839 হেক্টর জমিতে চা চাষ করা হচ্ছে। এর মধ্যে 10,478 জন শ্রমিক নিযুক্ত রয়েছেন। এর মধ্যে স্থায়ী শ্রমিক হলো 6,544 জন এবং অস্থায়ী শ্রমিক হলো 3,844 জন। রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের চা শিল্পের প্রতি বিশেষভাবে নজর দেওয়া হয় এবং চা শিল্পের পাশাপাশি চা শ্রমিকদের উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। তাদের জীবন মান উন্নয়নে পাট্টা প্রদান সহ একগুচ্ছ পদক্ষেপ হাতে নিয়ে কাজ করে চলেছে সরকার। বেড়ে গেছে 22 লক্ষ মেট্রিক টন এবং চীন কমে গেছে, 24 কমে এসছে নিচের দিকে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। শুক্রবার রাজধানীর গোর্খাবস্তি স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তর অফিসের কনফারেন্স হলে 2025-26 অর্থ বছরের প্রথম স্টেট লেভেল রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং দপ্তরের অধিকর্তা নীরাজ কুমার চঞ্চল সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, 2025-26 অর্থ বছরে এটি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রথম স্টেট লেভেল রিভিউ মিটিং। এবছর সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে
এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে আমাদের দিনভর আলোচনা হয়। এছাড়াও 2024-25 অর্থ বছরের যে টার্গেট ছিল সেটা আমরা কতটা পূরণ করেছি সেটার উপরও আলোচনা করা হয় বলে জানান তিনি। পানি সম্পদ বিকাশ দপ্তরের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের। এই বছর আমাদের সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার উপর আমাদের দিনভর আলোচনা হবে। এছাড়াও গত বছর আমাদের 24-25 ফিনান্সিয়াল ইয়ারে ডিপার্টমেন্টের যে টার্গেট ছিল সেটা আমরা কতটা অ্যাচিভ করেছি সেটার উপরও আলোচনা হবে। আমি অত্যন্ত আনন্দের সহিত আপনাকে জানাই, গত বছরের আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের অনেকটাই সফলতা আমাদের রয়েছে। অলমোস্ট 99.95% অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে ডিপার্টমেন্টের, অলমোস্ট 100%। তো এটা আমাদের জন্য অনেক বড় সফলতা এবং যে সমস্ত পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেগুলিকে 100% আমরা মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি। আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম, বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, সেন্ট্রাল স্পন্সর স্কিমের যেগুলি রয়েছে সেগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন বিষয়ে আমরা যেমন আমাদের TLDA বা ERD ডিপার্টমেন্টের রয়েছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, সেই ক্ষেত্রেও আমরা ন্যাশনাল লেভেলে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। চিপস বলে একটা অ্যাওয়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা BSc নার্সিং, GNM নার্সিং, ANM নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. ফিরে এলাম বিরতির পর। IMF এর বক্তব্যে স্বস্তিতে পাকিস্তান। ঋণ পাওয়ার যাবতীয় শর্ত পূরণ করেছে পাকিস্তান, সে কারণেই তাদের আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, একথা স্পষ্ট জানিয়ে দিল IMF। সম্প্রতি গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন আন্তর্জাতিক অর্থ ভান্ডারের উচিত পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। তারপরই ইসলামাবাদকে ঋণ দেওয়া নিয়ে সাফাই দিল IMF। মার্চ মাসে নির্ধারিত সময়ে পাকিস্তানের অবস্থা নিয়ে রিভিউ করা হয় বলে জানান IMF এর কমিউনিকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর জুলি কোঝাক। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি পড়ুয়াদের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দরজা বন্ধ করে দিয়েছে। এর জেরে বিপাকে পড়তে পারেন বহু ভারতীয় পড়ুয়া। আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে তাদেরকে, সে সম্ভাবনা প্রবল। প্যালেস্তাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, কিন্তু কোনোভাবেই তা সহ্য হয়নি ইসরায়েল বান্ধব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার জেরে একাধিকবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর শাস্তির খাড়া চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার সরাসরি দেশদ্রোহী আখ্যা দিয়ে আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সচিব এক্স হ্যান্ডেলে লেখেন,
হিংসায় মদদ দেওয়া, ইহুদি বিদ্বেষ ছড়ানোর মতো অভিযোগ রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। ক্যাম্পাসে চীনের কমিউনিস্ট পার্টির কার্যকলাপ চলছে। সঠিক কাজ করার বহু সুযোগ ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে, কিন্তু সেটা তারা করেনি। যেহেতু আইন মেনে চলছে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, তাই বিদেশি পড়ুয়াদের ভর্তি করা এবং স্টুডেন্টস এক্সচেঞ্জের অধিকার হারালো তারা। তবে হোমল্যান্ড সিকিউরিটির তরফে জানানো হয়েছে, বিদেশিদের ভর্তি করার অধিকার ফিরে পেতে হলে 72 ঘন্টার মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে হবে প্রশাসনের হাতে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে, বর্তমান যেসব বিদেশি পড়ুয়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রয়েছে তাদের পড়াশোনা কি হবে। পরিসংখ্যান অনুযায়ী কমপক্ষে 6800 বিদেশি পড়ুয়া বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তাদের মধ্যে 788 জন ভারতীয়, অধিকাংশই স্নাতক স্তরের পড়াশোনা করছেন ঐতিহ্যশালী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। কেউ বা আবার ডক্টরেট বা অন্যান্য দীর্ঘমেয়াদী কোর্সে যুক্ত রয়েছে। ট্রাম্পের সিদ্ধান্তে তাদের পড়াশোনায় বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গেল। মার্কিন প্রশাসনের এহেন সিদ্ধান্তে অবিলম্বে হার্ভার্ড ছাড়তে হবে ভারতীয় সহ অন্যান্য দেশের পড়ুয়াদের। তবে তারা চাইলে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারবেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। ত্রিপুরা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার যৌথ উদ্যোগে শুক্রবার তামাক নিয়ন্ত্রণের উপর রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন ল কলেজে রাজ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়, ত্রিপুরা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শ্রীলেখা রায় ও অ্যাসোসিয়েশনের মুখ্য কার্যকারী আধিকারিক সুজিত ঘোষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সামনে কল্যাণী রায় বলেন, তামাক নিয়ন্ত্রণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন দপ্তর ও পুলিশ থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সকলকে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। তামাক আজকের দিনে আমাদের জীবনে কতটা ক্ষতিকর, পাশাপাশি প্রতি বছর তামাক সেবনে কত মানুষের প্রাণহানি হচ্ছে, সেক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয় বলে তিনি জানান। ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছি আজকে। সেখানে স্টেট লেভেল মাল্টি স্টেক হোল্ডার্স একটা ওয়ার্কশপ আছে অন টোবাকো। তো এখানে বিভিন্ন স্টেক হোল্ডার্স, বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়েই একটা অনুষ্ঠান চলছে। তামাক আজকের দিনে আমাদের জীবনে কতটা ক্ষতিকারক এবং কতটা ক্ষতি হচ্ছে, এবং লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তামাক সেবনে এবং সিগারেট, গুটখা এগুলোর জন্য মানুষের প্রাণহানি হচ্ছে। তার জন্য সে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা এরা যৌথ উদ্যোগে আজকে একটা সেমিনার এখানে হচ্ছে। আমাদের লক্ষ্যই হলো যে মানুষকে সচেতন করা, মানুষ যাতে এই ক্ষতিকারক টোবাকো অ্যান্ড সিগারেটস। টিআরবিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে দেরি হওয়া নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। শুক্রবার প্রতিক্রিয়ায় তিনি বলেন, টিআরবিটি পরীক্ষার ফলাফল প্রকাশে দেরি হয় না, আগেও পরীক্ষার ফল প্রকাশে দেরি হয়নি, কিন্তু এবার আমাদের পরীক্ষার ফল প্রকাশে একটু দেরি হতে পারে। এর কারণ হলো আমরা আগের বছরে একবার টেট পরীক্ষা নিতাম, শুধুমাত্র 2018 সালে আমরা দুবার টেট পরীক্ষা নিয়েছি। সে বছর সরকার চেয়েছিল দুবার পরীক্ষা নেওয়ার জন্য। আমরা বছরে একবারই পরীক্ষা নিই, বছরে দুটোর বেশি পরীক্ষা হয় না। তবে এবছর টিআরবিটির অধীন কয়েকটি পরীক্ষা লাগাতার অনুষ্ঠিত হওয়ায় টিআরবিটি পরীক্ষার ফলাফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে তিনি জানান। এদিন পরীক্ষার্থীদের তরফে টিআরবিটির চেয়ারম্যানের কাছে ডেপুটেশনও দেওয়া হয়। পরীক্ষায় দেরি, ফল প্রকাশে দেরি হয়। আমাদের পরীক্ষার ফল প্রকাশে আগে কখনো দেরি হয়নি, কিন্তু এবার আমাদের পরীক্ষার ফল প্রকাশে একটু দেরি হতে পারে। কারণ হচ্ছে আমরা এখন, আমাদের আগে কি হতো, আমরা বছরে একবার টেট পরীক্ষা নিতাম। শুধুমাত্র 2018 সালে আমরা দুবার টেট পরীক্ষা নিয়েছি। সেটা 18 সালে গভর্নমেন্ট চেয়েছিল দুবার পরীক্ষা নেওয়ার জন্য, আমরা দুবার পরীক্ষা নিয়েছি। আর না হলে অন্য সমস্ত বছর আমরা বছরে একবার টেট পরীক্ষা নিয়েছি, আর হয়তো ওই এসটিজিটি বা এসটিপিজিটি পরীক্ষা হয়েছে। বছরে দুটোর বেশি পরীক্ষা হয়নি, যার ফলে আমাদের ব্যস্ততাটা তখন সেরকম ছিল না। আমাদের অলরেডি একটা পরীক্ষা হয়ে গেছে, আপনারা জানেন যে স্কুল লাইব্রেরিয়ানের পরীক্ষা হয়েছে, আমরা রেজাল্ট দিয়ে দিয়েছি। আমাদের ফিজিক্যাল এডুকেশন টিচারের পরীক্ষা আমরা নিয়েছি, আমরা দুটো টেট পরীক্ষা নিয়ে নিলাম।
আমাদের আগামী মাসে আবার পরীক্ষা আছে স্পেশাল এডুকেশনের, তারপরের মাসেও আমাদের পরীক্ষা নিতে হবে। আমাদের এক একটা পরীক্ষার জন্য মিনিমাম 3 থেকে 4 মাসের প্রিপারেশন লাগে। এখন পরপর পরীক্ষা নেওয়ার কারণে আমাদের এই বছর হয়তো পরীক্ষার রেজাল্ট দিতে একটু দেরি হবে। 102 অ্যাম্বুলেন্স পরিষেবা ব্যাহত হবার আশঙ্কা। অভিযোগ, যারা প্রতিনিয়ত দিন রাত পরিশ্রম করে জনগণকে পরিষেবা দিয়ে যাচ্ছেন তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। অভিযোগের তীর এই পরিষেবা প্রদানকারী সংস্থার বিরুদ্ধে। 102 অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারীদের অভিযোগ, ইপিএফ, ইএসআই পাশাপাশি বেতন পরিকাঠামো তাদের সঠিকভাবে দেওয়া হচ্ছে না। ওই সমস্ত দাবিগুলো নিয়ে শুক্রবার আগরতলার ইন্দ্রনগর স্থিত আইটি ভবনে অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন এরা। এই বিষয়ে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারীদের বক্তব্য হলো, তাদের বলা হয়েছিল বছরে 10% করে বেতন বাড়বে, এমনকি ইপিএফ বাবদ তাদের কাছ থেকে টাকা কাটা হলেও এ ব্যাপারে তাদের ইপিএফ এ এখনো নাকি কোনো টাকা জমা পড়েনি, এমনটাই তাদের অভিযোগ। এইসব বিভিন্ন বিষয়ে এদিন তারা অধিকর্তার সাথে কথা বলতে এসেছেন বলেও জানান জনৈক 102 অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী ব্যক্তি। 10% মানে বাড়াইবো স্যালারি, ঠিক আছে, কিন্তু তারা এইসব বিষয়ে কোনো কিছু হেলদোল নাই। হ্যাঁ, আর তাছাড়া আমরা স্টাফরে যে হ্যারাসমেন্ট করতে দেয়, যেমন আমরা সুমনদারে হ্যারাসমেন্ট করছে বা বিভিন্ন স্টাফরে হ্যারাসমেন্ট করে, বকা বাচ্চ গালিগালা সব কিছু করে। আর আমরা গায়ে হাতও দিচ্ছে, আমাদের কাছে ফুটেজও আছে, ঠিক আছে, এইসব বিষয়ে। তারপরে এই যে স্যালারি পাই আমরা, এই 9,418 টাকা জিএনএমরে দেয়, তারপর দেওয়ানোর কথা তারা পেপারও ছাপাই দিত যে 12,000 দিব। আমরা সবাই আশাবাদী হয়ে আসলাম, কিন্তু তারা দেখতেছে বিগত 5 বছর ধরে সেম স্যালারি লইয়া চলছে। শুক্রবার সকালে দুটো গাড়ির সংঘর্ষে এক গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটে এদিন খোয়াই বাচাইবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন আগরতলা থেকে শিলচর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় একটি মালবাহী গাড়ি। অপরদিকে ধর্মনগর থেকে আগরতলায় আসার জন্য অপর একটি মালবাহী গাড়ি রাস্তার পাশে দাঁড় করা অবস্থায় ছিল। তখন শিলচর যাওয়ার উদ্দেশ্যে মালবাহী গাড়িটি খোয়াই বাচাইবাড়ি এলাকায় আসতেই শিলচরগামী গাড়িটি রাস্তার ধারে দাঁড় করানো গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে এলাকাবাসী দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আহতকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর কন্টেনার গাড়ির চালক ইসমাইল মিয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। নিবারণ বাড়ি এই খবর পাইয়া থানার এসি সাহেব আমার ডিটেল করতে এখানে গিয়া স্পটে গিয়া দেখো। এরপরে আমি বাসাইবেরি এরিয়া নিবারণ বাড়িতে গেছি, দুইটা গাড়ি মুখোমুখি অবস্থায় পাচ্ছি। এই যে ড্রেন দিয়ে জল নিষ্কাশন না হবার ফলে গোটা গ্রাম জলমগ্ন হয়ে গেছে। গ্রামবাসীদের কাছ থেকে এই খবর পাওয়ার পর সাথে সাথেই প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকদের নিয়ে মন্ত্রী টিঙ্কু রায় গ্রামবাসীদের খোঁজ খবর নিলেন এবং স্থায়ীভাবে জল নিষ্কাশনের আশ্বাস দেন। ঘটনা কৈলাসহরের সমরুর পার গ্রাম পঞ্চায়েতের সমরুর মুখ গ্রামে। মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামবাসীরা। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সমরুর পার গ্রাম পঞ্চায়েতের সমরুর মুখ গ্রামের 90% মানুষই কৃষক। ধান এবং সবজি চাষ করে তারা তাদের পরিবার প্রতিপালন করে থাকেন। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের পাশেই এই সমরুর মুখ গ্রামের শাক সবজি কৈলাসহর বাজারের মূল শাকসবজির চাহিদা মেটায়। গ্রামবাসীরা জানায় যে সমরুর মুখ গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার কেটে চোরাচালান হয় এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। চোরাচালান এবং রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে গিয়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের নিচে থাকা ড্রেন লোহার বড় বড় পাত দিয়ে হোল্ডিং করে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে বিএসএফ জওয়ানরা। এই ড্রেন বন্ধের ফলে ড্রেন দিয়ে জল নিষ্কাশন হয় না বিগত 3 বছর ধরে। অন্যদিকে বিগত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের ফলে পার্শ্ববর্তী মনোভেলি, সমরুরছড়া, মূর্তিছড়া প্রভৃতি গ্রামের বৃষ্টির জল সমরুর মুখ গ্রামে এসে ড্রেন দিয়ে সেই জল নিষ্কাশন হচ্ছে না, যার ফলে গোটা সমরুর মুখ গ্রাম জলমগ্ন হয়ে যায়। জল নিষ্কাশন না হবার ফলে সমরুর মুখ গ্রামের কয়েক হেক্টর জায়গা জলমগ্ন হওয়ায় গ্রামবাসীদের শাকসবজি সবকিছু নষ্ট হয়ে গেছে। গ্রামে ড্রেন খুলে দেওয়ার জন্য গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় বিএসএফ ক্যাম্পে জানানোর পরও কিছু হয়নি।
বিপদগ্রস্ত গ্রামবাসীরা নিরুপায় হয়ে জলমগ্ন থেকে বাঁচতে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়কে ফোনে জানায়। এই খবর শোনা মাত্রই মন্ত্রী টিঙ্কু রায় প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে বৃষ্টি চলাকালীন সময়ে সমরুর মুখ গ্রাম পরিদর্শনে যায়। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক এল দার্লং, স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজয় দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী দুলাল দাস সহ বিএসএফ এর আধিকারিকরা। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে মন্ত্রী গ্রামে গিয়ে খোঁজ খবর নেওয়ায় গ্রামবাসীরা আশার আলো দেখছেন এবং জল নিষ্কাশনের স্থায়ী সমাধান হবে বলেও মনে করছেন গ্রামবাসীরা। বৃষ্টি দিলে বর্ষার সিজনে এই খালবারটায় জল কাটে না, এখানে বিএসএফ জালি লাগাইয়া রাখছে, তো আমরা বাড়িয়ে ঘরে গিয়া জল উঠে যায় গিয়া। গত বছর তো অনেকদিন স্কুলে থাকতে লাগছে বাড়িঘর জলের নিচে, আর এই বছর তো শুনছি আমরা মন্ত্রী তাই এটা একটা সমাধান করিয়া দিব, তো আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ওই আশা নিয়ে। আমাদের এই সমরুমুখ এরিয়া, এখানে তো একদম সমুদ্র ছড়া মনুগুলি থেকে সমস্ত জলের দিকে গিয়ে বননদীতে যায়। তো আমাদের এই সীমান্ত খাটাতারের বেড়ার এখানে যে সুইচ পাইপ আছে, এই পাইপে দিয়া জল নিষ্কাশিত হয়। তো এখানে অনেক সময় অনুপ্রবেশ ঘটে, অবৈধ কিছু ব্যবসা বাণিজ্য হয় দেখিয়া বিএসএফে এই খাটাতারের ড্যামের মধ্যে আপনার জালি দিলাইছে। এখানে জাবড়া লাগিয়া জল জমি যায়, জমিয়া অল্প বৃষ্টিতে অনেক বাড়িঘর এটা প্লাবিত হয়ে যায়, জল ডুবি যায়। তো এটা লাগিয়া আজকে এই আরও সামনে আছে 80 নম্বর গেটের এখানে আপনার ছোটো ছোটো পাইপ দিয়া উপরে দিয়া ছড়ার উপরে দিয়ে খাটাতারে বেড়া আনছে, এটার মধ্যেও জল জমিয়ে যার কারণে একটা বিশাল এরিয়া প্রায় আমাদের জলমগ্ন হয়ে যায় অল্প বৃষ্টিতে। তো এই ব্যাপারে আমরা মাননীয় ডিএম এবং আমাদের মন্ত্রী মহোদয় টিঙ্কু রায় মহোদয়কে আমরা জানাইছি, ওনারাও আইসেন। তো আমরা এলাকাবাসীর তরফ থেকে দাবি থাকবো যাতে এই সুইচ গেটটি কিছু বড় করা হয়। এটা 2টা পাইপের সুইচ গেট মাত্র, এটা জল থেকে যায় না। এরপরে আমাদের সুরক্ষা স্বার্থে হয়তো বিএসএফ এখানে জ্বালি দিছে, যাতে এটা জলটা কীভাবে নিষ্কাশিত হয় এই ব্যাপারে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে দাবি রাখবো। আমরা মন্ত্রী সহ প্রতিনিধি দলটি সমরুর মুখ গ্রামে গিয়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের পাশে থাকা যে ড্রেনটি বন্ধ করে রাখা হয়েছে সেই ড্রেনটি দেখেন। পরবর্তী সময়ে মন্ত্রী জলমগ্ন এলাকাটিও পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের সাথে আলাপ আলোচনা করেন। মন্ত্রী জানান যে গ্রামে যে ড্রেন দিয়ে জল নিষ্কাশন হয় সেই ড্রেনটি পাকা নয়, মাটির ড্রেন হবার ফলে ড্রেনটিতে মাটি পড়ে গিয়ে ড্রেনটি কোথাও কোথাও বন্ধ হয়ে রয়েছে। মন্ত্রী দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যে খুব শীঘ্রই গ্রামের ড্রেনটি পাকা ড্রেন করতে হবে। প্রায় 200 মিটার লম্বা এবং 8 ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ করলেই জল নিষ্কাশন সুন্দরভাবে হবে এবং এর স্থায়ী সমাধান হবে। মন্ত্রীর নির্দেশ পেয়ে জেলাশাসক আশ্বাস দেন যে খুব শীঘ্রই পাকা ড্রেনের কাজ শুরু করা হবে এবং পাকা ড্রেনের কাজ শুরুর পূর্বে আপাতত কয়েকজন শ্রমিক দিয়ে মাটির ড্রেনটি পরিষ্কার করে দেওয়া হবে, তাহলে আপাতত ড্রেনের জলগুলো নিষ্কাশন হবে এবং গ্রামের কৃত্রিম বন্যার জল শুকিয়ে যাবে। সমরু গ্রামের সমরুর মুখ এবং সমরু ছড়া এই এলাকাগুলোতে জলবন্দি অনেকদিন ধরে। এখানে সুরক্ষার কারণে যে সমস্ত জল নিকাশি ব্যবস্থায় জালি লাগানো বা ব্যবস্থা রয়েছে তার কাটা, সেগুলো আমরা খতিয়ে দেখলাম এবং খুব শীঘ্রই এগুলোকে মেরামতের কাজ হবে এবং জল নিকাশি ব্যবস্থা আবারও সুন্দরভাবে চলবে। বিপদগ্রস্ত গ্রামবাসীদের পাশে দাঁড়ানো এবং তড়িঘড়ি জল নিষ্কাশনের ব্যবস্থা করায় গ্রামবাসীরা সাধুবাদ জানান মন্ত্রীকে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। উত্তর জেলার কদমতলার আমতলা বাজারে রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত কমপক্ষে 6টি দোকান। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকরা জানিয়েছেন সব মিলিয়ে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা কদমতলা থানার পুলিশের নিকট আবেদন জানিয়েছেন এই আগুন লাগার ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য। রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কমপক্ষে 6টি দোকান। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন আমতলা বাজারে। জানা যায় বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ হঠাৎ দাউ দাউ করে আগুনে জ্বলতে দেখা যায় আমতলা বাজারের 6টি দোকানে। সাথে সাথে খবর দেওয়া হয় প্রেমতলা দমকল অফিস ও কদমতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসতে ঘণ্টাখানেক দেরি হওয়াতে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলো। আগুনে পুড়ে যাওয়া এক কাপড় দোকানের মালিক আব্দুল হান্নান জানান,
কদমতলা রানীবাড়ি সড়কটির অত্যন্ত দুরবস্থা, তাই দমকলের ইঞ্জিন আসতে ঘণ্টাখানেক দেরি হওয়ায় আগুনের লেলিহান শিখা থেকে দোকানগুলোকে রক্ষা করা যায়নি। শুক্রবার ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের কাছ থেকে জানা যায়, সব মিলিয়ে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা কদমতলা থানার পুলিশের নিকট আবেদন জানিয়েছেন এই আগুন লাগার ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য। পুলিশ আগুন লাগার ঘটনার তদন্ত করছে বলে জানা যায়। ফোন করছে আমার ভাইয়ের মোবাইলে, আমার ওখান থেকে আত্মীয় তোমরা দোকানে আগুন লাগছে। কাপড়ের দোকান এবং ইসলামিক কিতাবাদির দোকান। রাত্রে তো ঘুমাচ্ছিলাম বাড়িতে, 2:30টার সময় খবর পাইছি, খবর পাইয়া ছুটি আইসি, আইয়া দেখছি তো এই যে অবস্থা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনারা শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। বিরতির পর ফিরে এলাম সংবাদে। বর্ষা শুরু হতেই তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পাহাড়ি ও জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে জলবাহিত রোগ, ম্যালেরিয়া এবং বিষধর সাপের উপদ্রব দেখা দেয়। মুঙ্গিয়াকামি সহ আশপাশের বনবেষ্টিত অঞ্চলে প্রায়শই সাপের ছোবলে মৃত্যুর ঘটনা সামনে আসে। অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা ও প্রয়োজনীয় ঔষধের অভাবে বহু মানুষ সময় মতো চিকিৎসা না পেয়ে প্রাণ হারান। সেদিকে নজর রেখে জনস্বাস্থ্যের উপর বাড়তি গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার রাত্রিতে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঝটিকা পরিদর্শনে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে সরেজমিনে তিনি চিকিৎসা পরিকাঠামো, রোগী পরিষেবা, জরুরি ঔষধ মজুত এবং বর্ষাকালে ঘন ঘন ঘটে চলা সাপের ছোবলের ঘটনার প্রেক্ষিতে অ্যান্টিভেনম ঔষধের প্রাপ্যতা সম্পর্কে বিশদে খোঁজ নেন। মন্ত্রী জানান, প্রান্তিক এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তাই সব দিক খতিয়ে দেখেন তিনি। এই রেনি সিজন আরম্ভ হয়ে গেছে, সাপের উপদ্রব, এটার জন্য আগাম অ্যান্টিভেনাম, যেটা সাপ কামড় দিলে যেটা বাঁচার কোন এই যে ইঞ্জেকশনের মাধ্যমে বাঁচা যায়, তার জন্য এখানে ডক্টরবাবুর সঙ্গে আমি দেখা করে এটা আছে কিনা আমি চেক করার জন্য এসেছি। ডক্টরবাবু বলেছে এখানে আছে, এখন ব্যবস্থা আছে। আর ম্যালেরিয়া আমার এই বিধানসভার মধ্যে তো ম্যালেরিয়ার এই প্রকোপ, এটা 18 মুড়া, বিলাইকাং, এই তীর্থমণি, এটা পুরা এফেক্টেড এরিয়া ম্যালেরিয়া। তবু এখন আমাদের ডক্টর মশাইরা মধ্যে মধ্যে যায়, ক্যাম্প করে, এখন আপাতত একদম কম। তবু একজন ম্যালেরিয়া ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে ডক্টর মশাইরা এটা চিকিৎসা করছে, এখন ভালো হয়ে যাবে। তার জন্য আগামী দিন এই যে আমাদের এই মুঙ্গিয়াকামি এরিয়ার মধ্যে পিএসসি ডক্টররা আছে, ডিউটি করে। আমার এই বিধানসভার মধ্যে এটাই পিএসসি মুঙ্গিয়াকামি ব্যবস্থার জন্য কি কি অসুবিধা আছে, কি কি লাগবে, ডক্টর মশাইয়ের সঙ্গে আমি আলোচনা করার জন্য এসেছিলাম। কি কি অসুবিধা? বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ল বসত ঘরে, অল্পেতে রক্ষা পেল দুটো পরিবার। ঘটনা শুক্রবার ফটিকরায় বিধানসভার অধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের লালডহর গ্রামে। এই গ্রামের বাসিন্দা শ্রীবাস দত্ত নামে এক ব্যক্তির বাড়ির বাউন্ডারি ওয়াল ভেঙে মিঠুন মালাকার ও মিন্টু মালাকারের দুটো বসত ঘরে পড়ে। এতে ক্ষয়ক্ষতি হলেও অল্পেতে রক্ষা পায় দুটো পরিবার। ঘরের সমস্ত আসবাবপত্র নষ্ট হয়ে যায়। জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনের বৃষ্টিতে বাউন্ডারি ওয়াল ভেঙে পড়ে বসত ঘরে। এই ঘটনায় মিঠুন মালাকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সরকারি সাহায্যের জন্য আর্জি জানান। মাস্টারে আমার এই যে ওইদিকে মাটি কাটিয়া ইয়ে দিছে, ওই রিটার্নিং ওয়াল দিছে, আমি মানছি। তবে রিটার্নিং ওয়ালের মিস্ত্রি কইছে টানা দিত 3টা, টানা 3টার মধ্যে একটাও দিছে না দেওয়ার কারণে আমার ঘরটা বানিয়ে পড়ছে। আর যখন যে আমার ফুলা মাটির থাকতাম, আমি সামনে থাকতাম, পুরাই ভাঙিয়েছে, পিছনের ওয়াল তো পুরা শেষ। তখন যে আমি থাকতাম না, আমি সামনে থাকতাম, এখন আপনারা সবে দেখেন এটা পুরা টোটাল 200 শিবাস মাস্টারের।
কৈলাসহরের চণ্ডীপুর ব্লক প্রাঙ্গণে শুক্রবার এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, চণ্ডীপুর ব্লকের ভিডিও দেবপ্রিয়া দাস, অতিরিক্ত ভিডিও প্রসঞ্জিৎ ভৌমিক সহ আরো অন্যান্য আধিকারিকরা। চণ্ডীপুর ব্লক প্রাঙ্গণে কৃষ্ণচূড়া, আম, কাঁঠাল, তেঁতুল, নিম সহ বিভিন্ন বনৌষধি ও পাতাবাহারি গাছ রোপণ করা হয়েছে এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, ভিডিও দেবপ্রিয়া দাস সহ সকল আধিকারিকরাই নিজ হাতে গাছ রোপণ করেন। অনুষ্ঠান শেষে ভিডিও দেবপ্রিয়া দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস উপলক্ষে এদিন চণ্ডীপুর ব্লক প্রাঙ্গণে চণ্ডীপুর ব্লক প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। মূলত প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতার লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়েছে। এই কর্মসূচির ধারাবাহিকতা আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি। আজকে আমরা চণ্ডীপুর আরডি ব্লকের প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে উদযাপন করছি। এটা ইউএন থেকে প্রত্যেক বছর 22 মেতে উদযাপন করা হয়। এখানে প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রত্যেকটা পশু পাখি বা জীবজন্তুর যে প্রয়োজন আছে, সেটার যে পরিবেশের কতটুকু ভারসাম্য রক্ষা করার জন্য ওনাদের যে প্রয়োজনীয়তা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের সচেতনতা এবং এই লক্ষ্যেই আমরা আজকে এখানে এক বৃক্ষরোপণ করছি। সঙ্গে আমাদের আছেন আমাদের চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব, এডিশনাল ভিডিও এবং অন্যান্য আমরা যারা ব্লকের স্টাফ আছি, সবাই মিলেই আমরা আজকে এই বৃক্ষরোপণ প্রোগ্রামের আয়োজন করেছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।